জ্ঞান ফিরতে অতসী বুঝতে পারল মাটিতে শুয়ে আছে, হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা। পা নাড়তে গিয়ে দেখল পা দুটো বাঁধা রয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অন্ধকার কিছুটা চোখ সবা হতে অতসীর মণিলালের কথা মনে পড়ল। ওকে কি মেরে ফেলেছে, নাকি অতসীর মতোই হাত পা বেঁধে ফেলে রেখে গেছে? অতসী আস্তে আস্তে মণিলালের নাম ধরে ডাকতেই পাশের থেকে মণিলালের সাড়া পেল। মণিলাল বলল, আপনি ঠিক আছেন তো? এরা আমার হাত পা বেঁধে রেখে গেছে। অতসী বলল, আমারও একই অবস্থা। অতসী মণিলালের গলার আওয়াজ শুনে আন্দাজ করে মাটিতে ঘষে ঘষে কিছুটা এগিয়ে গেল। মণিলালের কাছে এসে অতসী বলল, আপনি হাতরে দেখুন তো, আমার প্যান্টের সামনের পকেটে ছোট্ট একটা ছুরি আছে, খুঁজে পান কি না? মণিলাল অন্ধকারের মধ্যেই হাতরাতে অতসীর প্যান্টের পকেট থেকে ছুরিটা বের করল। অতসী বলল, এবার দেখুন আপনার বা আমার হাতের বাঁধনটা কাটতে পারেন কি না। দেখবেন ছুরিটা যেন হাত থেকে ছিটকে না যায়, এখন ওটাই আমাদের একমাত্র ভরসা। মণিলাল অতসীর হাতের দড়িটা ছুরি দিয়ে কাটতে লাগল। অতসী বুঝতে পারছে মণিলাল অন্ধকারে দড়িটার সাথে সাথে ওর হাতের উপরেও ছুরিটা ঘষছে। দাঁতে দাঁত চেপে পড়ে রইল অতসী। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অতসীর হাতের দড়িটা কাটা গেল। অতসী এবার ছুরিটা দিয়ে নিজের পায়ের আর মণিলালের হাত পায়ের বাঁধন কেটে ফেলল। উঠতে গিয়ে অতসীর হাতে শক্ত মতো কিছু একটা ঠেকল। অতসী হাতে তুলে নিয়ে দেখল মণিলালের ছোট টর্চটা। অতসী টর্চটা জ্বালিয়ে দেখল কঙ্কালের কোলে যে গয়নার বাক্সটা ছিল সেটা নেই। মণিলাল বলল, চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি, ভেতর থেকে দরজা খোলার কোনো ব্যবস্থা আছে কি না। অতসী আর মণিলাল টর্চের আলোয় সাবধানে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। দুজনে মিলে তন্ন তন্ন করে খুঁজেও কোনো বোতাম বা সুইচের মতো কিছু পেল না। অতসী হাল ছেড়ে দিয়ে সিঁড়িতেই বসে পড়ল। ভীষণ বাবা মায়ের কথা মনে পড়ছে অতসীর। আর হয়তো কোনোদিন কলকাতা ফিরে যেতে পারবে না। হঠাৎ রানীর কথা মনে পড়ল। রানী তো দরজার বাইরে ছিল। তবে কি রানীকে আর ভাবতে পারছে না অতসী। সিঁড়ির উপর বসে বসে ভাবছিল অতসী, নিচে যে মহিলার কঙ্কাল রয়েছে, কি ভীষণ কষ্ট পেয়ে ধীরে ধীরে মৃত্যু হয়েছে ওনার। হয়তো সাহায্যের জন্য অনেক চিৎকার করেছিলেন, কিন্তু কোনো সাহায্য পাননি। ভেতরের বাতাসটাও যেন ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল। হঠাৎ খুট করে একটা শব্দ হলো। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। অতসী আর মণিলাল সিঁড়ির একপাশে দম বন্ধ করে দাঁড়িয়ে রইল। বাইরে থেকে রানীর গলা শুনতে পেল। দরজা দিয়ে উকি মেরে চাপা গলায় অতসীকে ডাকছিল রানী। বাইরে বেরিয়ে এসে বুক ভরে নিঃশ্বাস নিল অতসী। আজই বন্ধ ঘর থেকে বেঁচে বেরোতে পারবে ভাবেনি। মণিলাল অতসীকে রানীকে ঘরে পৌঁছে দিয়ে চলে গেল। যাবার আগে অতসীকে বলে গেল, আজ আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে, কাল আর ঘর থেকে বেরোবার দরকার নেই। সারাদিন বিশ্রাম নিন, আমি পরশু আবার আসব, আপনাকে সব কথা খুলে বলবো। মণিলাল চলে যাওয়ার পর অতসী টলতে টলতে বাথরুমে গেল। মাথার এক পাশটা ফুলে রক্ত জমাট বেঁধে গেছে। কোনো রকমে হাত মুখ ধুয়ে ধপ করে বিছানায় বসে পড়ল অতসী। রানী তাড়াতাড়ি তার ব্যাগ থেকে তুলো আর ওষুধ বের করে ক্ষতস্থানটায় ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। শুতে গিয়ে অতসী টের পেল তার জামার মধ্যে ডায়েরিটা এখনও রয়ে গেছে। এত সবের মধ্যে খেয়ালই ছিল না। অতসী ডায়েরিটা বের করে রানীর হাতে দিয়ে সাবধানে লুকিয়ে রাখতে বলল। রানী তার নিজের ব্যাগের মধ্যে ডায়েরিটা ঢুকিয়ে রাখল। ঘুমে অতসীর চোখ জুড়িয়ে আসছে। সকালবেলা যখন ঘুম ভাঙল, অতসী দেখল সূর্যের আলোয় ঘরটা ভরে গেছে। রানী ঘরের সব জানালা খুলে দিয়েছে। অতসী দেখল ঘরে চা জলখাবার দিয়ে গেছে। রানী বসে চা খাচ্ছে। অতসী স্নান করে বেরিয়ে দেখল মাইকেল আর ক্যারোলিনা বসে আছে। রানী বলল, ওরা আমাদের ঘরটা খুঁজে দেখতে এসেছে। অতসী দেখল ক্যারোলিনার মাথাতেও ছোট ব্যান্ডেজ বাঁধা। মাইকেল বলল, গতকাল লাইব্রেরিতে একটা আলমারিতে মাথা ঠুকে গেছে। মাইকেলের সে হাসি খুশি ভাবটা আর নেই। ক্যারোলিনাও একদম চুপ হয়ে গেছে। মাইকেলরা ঘরের মধ্যে একটু খোঁজাখুঁজি করেই চলে গেল। অতসী রানীর থেকে ডায়েরিটা নিয়ে খুলে দেখল ভেতরের বেশিরভাগ পাতায় কে যেন ছিঁড়ে নিয়েছে। একদম শেষের দিকের কয়েকটা পাতায় ছবি আঁকা। প্রথম ছবিটা দেখেই অতসী চমকে উঠল। মহেন্দ্র প্রতাপের চেয়ারের হাতলে যে সিংহের মুখ রয়েছে, অবিকল সেই রকম আঁকা। সিংহে মুখের ঠিক মাঝখানে লাল কালির একটা ছোট বিন্দু দেওয়া রয়েছে। অতসী উত্তেজিত হয়ে রানীকে ডাকল। রানী আর অতসী দুজনে মিলে দেখল মোটা 10টা নকশা রয়েছে।
এর মধ্যে অতসীর পকেটে পাওয়া সেই পাজলের ছবিও আছে। পাজলের এক পাশে তীর চিহ্ন দেওয়া রয়েছে, তারপর 2 খণ্ড পাজলের একটা খণ্ডের ঠিক মাঝখানে লাল বিন্দু রয়েছে। একটা ফটো ফ্রেম আর একটা দরজার ছবিও আছে। দুটোরই নির্দিষ্ট একটা জায়গায় লাল বিন্দু রয়েছে। রানী আর অতসী পরপর পাতা উল্টে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। 5ম পাতায় একটা টি টেবিলের ছবি আছে। টেবিলের একটা পায়ার উপরের দিকে লাল বিন্দু রয়েছে, তার পাশে একটা নম্বর রয়েছে 2/3। 6ষ্ঠ পাতায় একটা বড় পালঙ্কের মাথার দিকের কারুকাজের একদম উপরের দিকে লাল বিন্দু রয়েছে, পাশে নম্বর 2/4। 7ম পাতায় একটা বড় আয়নার একদম ধারে লাল বিন্দু রয়েছে, এর পাশে কোনো নম্বর নেই, খালি হলঘর লেখা আছে। 8ম পাতায় একটা বড় আলমারির হাতলের এক পাশে লাল বিন্দু, পাশে খালি 9 লেখা আছে। 9ম পাতায় একটা গদিওয়ালা চেয়ারের তলার দিকে লাল বিন্দু, পাশে নম্বর 2/5। তারপর আর কোনো ছবি নেই, শুধু মাঝখানে একটা লাল বিন্দু রয়েছে। অতসী আর রানী বিন্দুটা দেখে চমকে গেল। ডায়েরিটা আলোর সামনে ধরতেই মাঝখানে একটা ছোট্ট কালো সূচের মতো দেখতে পেল। অতসী খুব সাবধানে ডায়েরিটা বন্ধ করে রাখল। অতসী রানীকে বলল, তাড়াতাড়ি একটা কাগজে লিখে ফেলো তো 10টা মৃত্যুদণ্ডের অবস্থান। রানী খাতা পেন নিয়ে পরপর লিখতে আরম্ভ করল। মহেন্দ্র প্রতাপের চেয়ারের হাতলে, অতসীর পকেটে পাওয়া পাজলে, ফটো ফ্রেমে, দরজার খিল লাগানোর খাদে, টি টেবিলের পায়ার উপর 2/3, পালঙ্কের মাথার দিকের কারুকার্যের উপর 2/4, বড় আয়নার একধারে মানে হল ঘরে, আলমারির হাতলের একপাশে 9, গদিওয়ালা চেয়ারের তলায় 2/5, ডায়েরির শেষ পাতায়। রানী প্রথম 4টের পাশে টিক মেরে দিল। তারপর হঠাৎ কি মনে হতেই উঠে ঘরের বাইরে চলে গেল। কিছুক্ষণ বাদে ফিরে এসে অতসীকে বলল, দোতলার এদিকে মোট 6টা ঘর আছে। তার 3 নম্বরে যশবন্ত আঙ্কেলরা, 4 নম্বরে আমরা আর 5 নম্বরে মাইকেল আর ক্যারোলিনা আছে। রানী টর্চ দিয়ে ভালো করে পালঙ্কের মাথার দিকটা দেখতে লাগলো। অতসী আর রানী দেখল একটা সরু সূচ পালঙ্কে গাঁথা রয়েছে। অতসী বলল, এখনই সবাইকে সাবধান করতে হবে। রানী বাধা দিয়ে বলল, এখনই কাউকে জানানো যাবে না। খুব সুপরিকল্পিতভাবে আমাদের মারার ছক কষা হয়েছে, কিন্তু এর পেছনে কার হাত রয়েছে সেটা না জানা পর্যন্ত কাউকে জানানো যাবে না। আমাদের অন্য কোনো উপায়ে জিনিসগুলো সরাতে হবে। অনেকক্ষণ ভেবে রানী আর অতসী বেরিয়ে পড়ল। রানী বেরোবার আগে ব্যাগের থেকে অনেকটা তুলো আর টেপ নিয়ে নিল। প্রথমে ওরা মাইকেলের ঘরে গেল। রানী ওদের সাথে গল্প জুড়ে দিল। অতসী জলের জগটা নিয়ে গ্লাসে জল ঢালতে গিয়ে অনেকটা জল চেয়ারের গদির উপর ফেলে দিল। তারপর চেয়ারটা রোদে দেবার অছিলায় বাইরে বের করে আনলো। এবার অতসী গল্প করতে শুরু করলো। রানী এই ফাঁকে সূচটা খুঁজে বের করে তার উপর মোটা করে তুলো দিয়ে টেপ লাগিয়ে দিল। অতসী আর রানী মাইকেলের ঘর থেকে বেরিয়েই মণিলালকে দেখতে পেল। মণিলাল ওদের দুজনকে দেখে এগিয়ে এলো। মণিলালকে নিয়ে ওরা ঘরে চলে গেল। তারপর রানীর তালিকাটা দেখালো। মণিলাল সব দেখে বলল, যশবন্ত আঙ্কেল এখন ঘরে নেই, বাগানে মুন্নিকে নিয়ে ঘুরছেন। এই ফাঁকে আমাদের কাজটা সারতে হবে। 3 জনে যশবন্তের ঘরে ঢুকল। অতসীরা 3 জন যশবন্তের ঘরে ঢোকার পর টি টেবিলটা ভালো করে দেখতে শুরু করলো। একটা পায়ার উপরের দিকে দেখলো ছোট্ট সূচের মতো একটা কাঁটা বেরিয়ে আছে। মণিলাল লক্ষ্য করল এই টি টেবিলটা অন্যান্য ঘরের টেবিল থেকে একটু আলাদা। টেবিলের উপরটা কাচের। অতসী আর রানীকে ঘরে পাঠিয়ে দিল মণিলাল। অতসীরা ঘরে ঢোকার কিছুক্ষণ পরেই ঝনঝন করে কাচের জিনিস ভাঙার আওয়াজ পেল। বেশ কিছুক্ষণ বাদে মণিলাল অতসীদের ঘরে এসে বলল, যশবন্ত আঙ্কেলদের সুরক্ষার ব্যবস্থা তো হলো। ভাঙা টি টেবিলটা সাবধানে একতলার পুরনো আসবাবপত্র রাখার ঘরে এক কোণে রেখে এলাম। পরে সুযোগ বুঝে ওটাকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেব, কিন্তু এত বড় পালঙ্ক সরানো সম্ভব নয়। অতসীর কানে মণিলালের কোনো কথাই ঢুকছিল না। অতসী আপন মনেই বলতে লাগলো, আগের 4টে আর আজ 4টে, মোট 8টা মৃত্যু দূতের খোঁজ পাওয়া গেল। এখনো আরও 2টো খুঁজে বের করতে হবে আমাদের। মণিলাল অবাক হয়ে জিজ্ঞেস করল, আগের 4টে? রানী সাবধানে পাজলটা বের করে দেখালো, আর কোথায় কিভাবে পাওয়া গেছে তাও জানালো। মণিলাল আবার ভালো করে তালিকাটা দেখল, তারপর বলল, আলমারির পাশে 9 লেখা আছে। একমাত্র লাইব্রেরিতেই একসাথে এতগুলো আলমারি রয়েছে। আর হ্যাঁ, একতলার হলঘরের দেওয়ালে একটা বড় আয়না রয়েছে। অতসী বলল, তাহলে এখনই লাইব্রেরিতে চলো, ওখানে বইয়ের সন্ধানে যে কেউ আলমারি খুলতে পারে। মণিলাল অতসী আর রানীকে লাইব্রেরিতে নিয়ে গেল।
একতলার একদম কোণের দিকে বিশেষ লাইব্রেরি রুম। পরপর অনেকগুলো আলমারি সাজানো রয়েছে, প্রত্যেকটাই বইয়ে ঠাসা। অতসী দেখল প্রত্যেকটা আলমারির গায়ে নম্বর দেওয়া আছে। অতসী 9 নম্বর আলমারির সামনে এসে দেখল ভেতরে অনেক পুরনো পুঁথিপত্র রয়েছে। হাতলের কাজটা নজর করতেই সূক্ষ্ম সূচটা দেখতে পেল। অতসী নিজের মনেই বলল, কি চতুরতার সঙ্গে আমাদের মারার ছক কষা হয়েছে। মণিলাল বলল, কে কেন কিভাবে তোমাদের মারতে চাইছে সে কথা পরে ভাবা যাবে, আগে মৃত্যুদূতকে আটকাতে হবে। মণিলাল অনেকগুলো কাগজ আর টেপ নিয়ে এলো। কাগজগুলো দলা পাকিয়ে আলমারির হ্যান্ডেলে আর সূচের ওপর রেখে টেপ আটকে দিল, যাতে কেউ সহজে খুলতে না পারে। এবার 3 জনে হলঘরে গেল। হলঘরের দেওয়ালে বেশ উঁচুতে একটা বড় আয়না লাগানো রয়েছে। আয়নার চারধারে 4টে পরী আয়নাটাকে ধরে আছে। অতসী আর রানী পরীগুলো দেখছিল। হঠাৎ মহেন্দ্র প্রতাপের গলা শুনে চমকে উঠল। দেখল মহেন্দ্র প্রতাপ হুইল চেয়ারে বসে আছেন আর যশবন্ত হুইল চেয়ারটা ঠেলে বাগান থেকে হলঘরে ঢুকছেন। অতসী চট করে বলল, এই আয়নাটা মনে হয় বহু পুরনো। আয়নায় যে পরীর মূর্তিগুলো রয়েছে সেটা রাজস্থানী শিল্পকলা নয় মনে হয়। মহেন্দ্র প্রতাপ বললেন, এটা আমার বড় ভাই জ্ঞানেন্দ্র প্রতাপ বিদেশ থেকে পাঠিয়েছিলেন। মহেন্দ্র প্রতাপকে একটু বিরক্ত মনে হলো। অতসী আর রানী কোনো কথা না বলে মণিলালের সঙ্গে বাগানে চলে গেল। মণিলাল বলল, আজ বিকেল 4টে নাগাদ এখানে চলে এসো, কথা আছে। খুব শিগগির একটা কিছু করতে হবে। এখন তোমরা ঘরে চলে যাও, আমার কতগুলো দরকারি কাজ বাকি আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। যাবার আগে অতসীর দিকে গভীর দৃষ্টিতে তাকালো মণিলাল। অতসীও মণিলালের দিকে তাকিয়ে বলল, তুমি সাবধানে থাকবে। রানী দুজনকে দেখে একটু হেসে সামনের দিকে এগিয়ে গেল। বিকেল 4টে নাগাদ অতসী আর রানী নিচের বাগানে চলে এলো। একটু বাদে মণিলালও চলে এলো। 3 জনে বাগানের সাজানো 3টে চেয়ারে গিয়ে বসলো। প্রথমে মণিলালই রানীকে জিজ্ঞেস করলো, গতকাল আমরা ওই ঘরে ঢুকে যাওয়ার পর কি কি ঘটেছে সব খুলে বলো। রানী বলতে শুরু করলো, তোমরা ভেতরে ঢুকে যাওয়ার পরই আমার মনে হলো এখানে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে আমি ধরা পড়ে যেতে পারি, তাহলে তোমাদের বাঁচাবার কেউ থাকবে না। তাই আমি প্যাসেজ থেকে বেরিয়ে উল্টো দিকের বারান্দার কোণে লুকিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ দেখলাম 2টো ছায়ামূর্তি পা টিপে টিপে ওই প্যাসেজে ঢুকছে। আমার তখন দেখা ছাড়া আর কিছু করার ছিল না, কারণ একা আমি 2 জনের সাথে পেরে উঠব না। তাই ওখানে বসেই অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা বাদে ছায়ামূর্তি 2টো বেরিয়ে এলো। হাতে একটা বড় মতো বাক্স ছিল। তারপর ওরা চলে গেল। ওরা চলে যাবার বেশ কিছুক্ষণ বাদে যেই এগোতে যাব অমনি দেখলাম একটা ছায়ামূর্তি আবার ফিরে এসেছে। এদিক ওদিক কিছু খুঁজলো, তারপর প্যাসেজের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর আবার ফিরে চলে গেল। এরপর আমি বেশ অনেকক্ষণ অপেক্ষা করে আস্তে আস্তে গিয়ে বোতাম টিপে দরজা খুলে দিলাম। অতসী বলল, তুমি কি ওদের মধ্যে কাউকে চিনতে পেরেছিলে? রানী বলল, ঠিক চিনতে পারিনি। 2 জনেই কালো জামা পরে মুখ ঢেকে এসেছিল, তবে একজনের হাঁটার ধরন ভীষণ চেনা মনে হলো। অতসী এবার মণিমালাকে জিজ্ঞেস করল, তুমি কাউকে চিনতে পেরেছিলে? মণিলাল বলল, ঠিক চিনতে পারিনি, তবে একজনকে সন্দেহ হয়, কিন্তু নিছক সন্দেহের উপর ভিত্তি করে কিছু করা উচিত হবে না। অতসী মণিলালকে বলল, তুমি কি কথা আমাদের জানাবে বলেছিলে? মণিলাল বলতে শুরু করল, যে মহিলার সম্বন্ধে এত নিন্দা শুনলে, যাকে চোর সাজানো হয়েছিল, তাকে আমি ছোটবেলায় দেখেছি। তখন আমি বেশ ছোট, আবছা আবছা মনে পড়ে। আমার মায়ের সাথে বেশ ভাব ছিল। মাঝে মাঝে আমাদের ঘরে মায়ের সাথে গল্প করতে আসতো। ভীষণ নরম স্বভাবের মানুষ ছিলেন। তখনও বলদেব আঙ্কেল এখানেই থাকতেন। তিনি মোটেই ছোটবেলায় এই মহল ছেড়ে চলে যাননি। বলদেব আঙ্কেলকেও কোনো একটা বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যাওয়ার আগের দিন বলদেব আঙ্কেল ওই মহিলার সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু বলদেব আঙ্কেলকে ওনার ঘরে দেখে সবাই ভুল বোঝে। কোনো রকমে প্রাণ নিয়ে বলদেব আঙ্কেল মহল ছেড়ে পালিয়ে যান। এর কিছুদিন পরে শুনতে পাই ওই মহিলা এই পরিবারের খানদানি গয়না নিয়ে পালিয়ে গেছেন। তারপর বাবা আমাকে মামার বাড়ি রেখে আসেন। আমি জিজ্ঞেস করলে বাবা বলতেন আমার ভালোর জন্যই তিনি এই ব্যবস্থা করেছেন। মহলে আমি গেলেই আমাকে নাকি প্রাণে মেরে ফেলা হবে। মা মারা যাবার আগে ওই মহিলার সম্বন্ধে কয়েকটা কথা বলেছিলেন। ওই মহিলার স্বামী নাকি কিছু জিনিস বানিয়েছিলেন, প্রত্যেকটা জিনিসে বিষ মাখানো আছে, কেউ ছুলে তার মৃত্যু অবধারিত। ওই মহিলা তাই নিজের ছেলের গলায় একটা তাবিজ পরিয়ে দিয়েছিলেন। এই তাবিজের মধ্যে ওই বিষের প্রতিষেধক আছে। কিন্তু কে ওনার স্বামী, আর কেই বা ওনার সেই পুত্র, সেই ব্যাপারে মা আর কিছু বলতে পারেননি।
কথা শেষ হবার আগেই মা মারা যান। বহুদিন বাদে আজ আকাশে ঘন কালো মেঘ জমেছে। এখনই হয়তো ঝড় উঠবে, তাই মহলের সব ঘরে জানালা বন্ধ করে দেওয়া হয়েছে। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। অতসীদের ঘরের দরজা খুলে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। নাকে মুখে কাপড় বেঁধে ছায়ামূর্তিটা কিছু একটা স্প্রে করে দিল। একটা মিষ্টি গন্ধে ঘরটা ভরে গেল। অতসী মণিলালকে জিজ্ঞেস করল, তুমি যখন ছোট ছিলে তখন রানা পরিবারের কে কে এই মহলে থাকতেন? মণিলাল বলল, যতদূর মনে পড়ছে গজেন্দ্র আঙ্কেল আর মহেন্দ্র আঙ্কেল থাকতেন। যশবন্ত ভাইয়া আর বলদে ভাইয়াকেও দেখেছি। রানী বলল, রানা মহেন্দ্র প্রতাপকে আমার মোটেই সুবিধের মনে হয় না। উনি এই বংশের সব উত্তরাধিকারীদের ডেকে এনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আর থাকতে দিলেন এমন ঘরে যেখানে মৃত্যুর দূত ওত পেতে রয়েছে। নেহাত ভাগ্যক্রমে ডায়েরিটা পেয়ে গেছি, না হলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের মৃত্যু ঘটতে পারত। অতসী বলল, কিন্তু ওনার নিজের ঘরেই তো মৃত্যুদূত ছিল, যে কোনো সময় ওনারও মৃত্যু হতে পারত। ওনার পোষা বিড়ালের কল্যাণে উনি প্রাণে বেঁচে গেছেন। অতসী মণিলালকে বলল, ভানু প্রতাপের সম্বন্ধে আমরা কিছুই জানি না। ওকে কবে এবং কেন পালিত পুত্র হিসেবে নিয়ে আসা হলো? এই 2-3 দিনে একবারই মহেন্দ্র প্রতাপের ঘরে ওকে দেখেছি। মণিলাল বলল, ভানু ভাইয়া সবসময় পড়াশোনা নিয়েই থাকে, একটু ভীতু প্রকৃতির আর নরম স্বভাবের। অচেনা অজানা কারোর সাথে তেমন কথা বলে না। অতসী দেখল ঘড়িতে প্রায় 6টা বাজে, তাই রানীকে নিয়ে তাড়াতাড়ি ঘরের দিকে রওনা দিল। মণিলালও তার ঘরে চলে গেল। ঘরে ঢুকেই অতসী একটা মিষ্টি গন্ধ পেল। রানী গন্ধটা পেয়ে নাকে রুমাল চাপা দিল। রানীর দেখা দেখি অতসীও নাকের চাপা দিল। রানী বলল, ক্লোরোফর্ম। ঘরের সমস্ত দরজা জানালা খুলে দিল। আস্তে আস্তে ঘরের মিষ্টি গন্ধটা চলে গেল। ভীষণ ক্লান্ত লাগছিল অতসীর। দুজনেই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। অতসীদের ঘুম থেকে উঠতে বেশ বেলা হলো। রাতে ঘরে স্প্রে করা ক্লোরোফর্মের জন্যই ঘুমটা এত গভীর হয়েছিল। সকালে উঠতে অনেক দেরি হয়ে গেল। আজ মহলটা কেমন যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। ঝড়ের আগে প্রকৃতি যেমন স্তব্ধ হয়ে যায়, অনেকটা সেই রকমই। অতসী মনে মনে ভাবছিল, এই নিস্তব্ধতা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? এমন সময় মুন্নি এসে ঢুকল। কিছুটা অবাক সুরে বলল, তোমরা দাদাজিকে দেখতে গেলে না? রানী বলল, দাদাজি মানে রানা মহেন্দ্র প্রতাপ? কি হয়েছে ওনার? মুন্নি চোখ বড় বড় করে বলল, তোমরা কিছু জানো না? কাল রাতে বাবার সঙ্গে দাদাজি জোরে জোরে কথা বলছিলেন। এমন সময় মণিলাল ভাইয়া এসে দুজনকে থামায় আর বাবাকে ঘরে নিয়ে আসে। তারপর দাদাজির ঘরে গিয়ে দেখে দাদাজি কেমন ছটফট করছে। সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকে আনে মণিলাল ভাইয়া। সারা রাত ডাক্তারবাবু দাদাজির ঘরে ছিলেন। সকালের দিকে দাদাজি একটু সুস্থ হন। এদিকে সকালে মণিলাল ভাইয়াকে হসপিটালে ভর্তি করা হয়েছে। অতসী ভীষণভাবে চমকে উঠল। অস্থিরভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে মণিলালের? মুন্নি জানালো, সকালবেলায় হলঘরের আয়নাটা নামাতে গিয়ে মণিলালের হাতে সূচের মতো কিছু একটা ফুটে যায়। মহেন্দ্র প্রতাপকে দেখার জন্য ডাক্তার তখনও মহলেই ছিলেন, তাই মণিলালকে সঙ্গে সঙ্গে 2টো ইঞ্জেকশন দিয়ে হাসপাতালে নিয়ে গেছেন। কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছেন অবস্থা সংকটজনক। অতসী ধপ করে মেঝেতে বসে পড়ে। কি শুনছে সে? নিজের অজান্তেই মণিলালকে নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিল অতসী। তাহলে কি সব শেষ? আর ভাবতে পারছে না অতসী। রানী অতসীর কাঁধে একটা হাত রেখে বলল, এখন ভেঙে পড়ার সময় নয়, আমাদের প্রকৃত অপরাধীকে ধরতে হবে। মণিলাল সব জেনে শুনেও ওই আয়না কেন নামাতে গেল? সূচটা ফোটা কি নেহাতি অঘটন, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে এটা ঘটিয়েছে? আমাদের সব জানতে হবে। সবার আগে একবার হসপিটাল যেতে হবে। রানী আর অতসী তাড়াতাড়ি রেডি হয়ে আগে মহেন্দ্র প্রতাপের ঘরে গেল। চুপচাপ চোখ বুজে শুয়ে আছেন মহেন্দ্র প্রতাপ। খুব ধীরে ধীরে শ্বাস পড়ছে। অতসীদের দেখে চৌবেজি এগিয়ে এলেন। অতসী চৌবেজিকে মণিলালের সম্বন্ধে জিজ্ঞেস করাতে চৌবেজি শুধু মাথা নাড়লেন। অতসী আর রানী কিছুক্ষণ বাদে মহেন্দ্র প্রতাপের ঘর থেকে বেরিয়ে চৌবেজির জন্য অপেক্ষা করতে লাগলো। চৌবেজি মহেন্দ্র প্রতাপের ঘর থেকে বেরোতেই অতসী মণিলালকে দেখতে যাবার জন্য বারবার অনুরোধ করল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে চৌবেজি রাজি হলেন। অতসী আর রানীকে গাড়ি করে হসপিটালে নিয়ে গেলেন। দূর থেকে অতসী দেখল মণিলাল বিছানায় অসাড় হয়ে শুয়ে আছে।
ডাক্তার এসে জানালেন বিষ সারা শরীরে ছড়িয়ে গেছে। এখনও মণিলাল বেঁচে আছে, সেটাই আশ্চর্য ব্যাপার। চৌবেজি বললেন ওর শরীর স্বাস্থ্য বরাবরই খুব ভালো, আর 5টা সাধারণ মানুষের থেকে ওর প্রাণশক্তি অনেক বেশি, তাই এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। 2টো দিন যে কিভাবে কেটে গেল অতসীরা বুঝতেই পারল না। সকালবেলা মহেন্দ্র প্রতাপের ঘরে হাজিরা দিয়েই চৌবেজির সাথে মণিলালকে দেখতে হসপিটাল গেছে। তারপর সারাদিন খালি মণিলালের কথা ভেবেছে। আজ হসপিটালে যেতেই ডাক্তারবাবু বললেন কিছুক্ষণের জন্য মণিলালের জ্ঞান এসেছিল। অতসী যেন একটু আশার আলো দেখতে পেল। মহলে ফিরে শুনল মহেন্দ্র প্রতাপও একটু ভালো আছেন, তবে দুজনের কারোরই বিপদ পুরোপুরি কাটেনি। 2 দিন ধরেই অতসী লক্ষ্য করছিল চৌবেজি কিছু বলতে চাইছেন, বারবার বলতে গিয়েও থেমে যাচ্ছেন। রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল অতসীরা। হঠাৎ মাঝরাতে এক বীভৎস চিৎকারে ঘুম ভেঙে গেল। একটা গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছিল। অতসীদের পাশে মাইকেলের ঘর থেকে আওয়াজটা আসছিল। অতসী আর রানী তাড়াতাড়ি মাইকেলের ঘরে ঢুকেই আতকে উঠল। অতসী দেখল মাইকেল মেঝেতে উপুর হয়ে পড়ে আছে, আর বিছানায় ক্যারোলিনা পড়ে ছটফট করছে। এই প্রথম মেকআপ ছাড়া ক্যারোলিনাকে দেখল, কি বিভৎস লাগছে। মাথায় ফলস চুলটা খুলে গেছে। রানী মাইকেলকে পরীক্ষা করে বলল মাথার পেছনে চোট লেগেছে, অজ্ঞান হয়ে গেছে। অতসী ক্যারোলিনার কাছে গিয়ে চমকে উঠল। এ কি দেখছে অতসী? ক্যারোলিনা মহিলা নয়, পুরুষ। ক্যারোলিনা অতসীকে দেখে হিসহিসে কণ্ঠস্বরে বলল, সেদিন পিটারের কথা শুনে তোমাদের না মেরে আমি ভুল করেছি। ক্যারোলিনা হাত বাড়িয়ে অতসীর গলাটা চেপে ধরল। দম বন্ধ হয়ে আসছে অতসীর। ক্যারোলিনা বলল, আজ তোমার। আর কিছু বলতে পারল না ক্যারোলিনা। অতসীর গলা থেকে হাত দুটো আলগা হয়ে খসে পড়ল। অতসী দেখল ক্যারোলিনার গলার পাশে একটা ছোট্ট সূচ ফোটানো আছে। রানী মাইকেলের চোখে মুখে জল দিতে আস্তে আস্তে উঠে বসল। রানী বলল, আমি এক্ষুনি গিয়ে চৌবেজিকে ডেকে আনছি। রানী বেরিয়ে গেল মহলের একজন কর্মচারীর সাথে। মাইকেল মাথায় হাত দিয়ে বসেছিল। অতসী 1 গ্লাস জল এনে মাইকেলকে দিল। তারপর বলল, তোমায় আমি দাদার মতো ভালোবাসি, সব কিছু খুলে বলো আমায়। এখন ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই, কেউ আসার আগে আমায় সব কিছু খুলে বলো। মাইকেল জল খেয়ে বলতে শুরু করলো। মাইকেলের আসল নাম পিটার। ক্যারোলিনা বলে সবাই যাকে চেনে সেই আসলে মাইকেল, রানা পরিবারের উত্তরাধিকারী। মেলবোর্নে থাকার সময় একটা প্রতারণার কেসে জেল যাওয়ার হাত থেকে পিটারকে বাঁচিয়েছিল ক্যারোলিনা, ওরফে মাইকেল। তারপর দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। যেদিন থেকে এই রানাগড় প্যালেসে আসার নিমন্ত্রণ পেল, সেদিন থেকে ক্যারোলিনা ওরফে মাইকেল মতলব বাড়তে শুরু করে কিভাবে এই বংশের সমস্ত সম্পত্তি হাতানো যায়। পিটারের কাছে আস্তে আস্তে ক্যারোলিনার প্রকৃত রূপ প্রকাশ পাচ্ছিল। কিন্তু তখন পিটারের আর সরে আসার উপায় ছিল না, কারণ পিটার আপত্তি জানালেই ক্যারোলিনা তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবার ভয় দেখাতো। ক্যারোলিনা ওরফে মাইকেল পিটারের সাথে মাসখানেক আগেই ভারতে চলে আসে। তারপর খুঁজে খুঁজে সব উত্তরাধিকারীদের নাম ঠিকানা খুঁজে বের করে। কলকাতায় ক্যারোলিনাই তোমায় ফোন করে ভয় দেখিয়েছিল। তারপর কেউ যাতে সন্দেহ না করে তাই আমায় মাইকেল সাজিয়ে নিজে মেয়ের ছদ্মবেশে আমার স্ত্রী সাজে। কলকাতার স্টেশনে তোমায় ধাক্কা দেওয়া, আসার পথে তোমার আর ভানুপ্রতাপের খাবারে ঘুমের ওষুধ মেশানো, সবই ওর কীর্তি। দিল্লিতে এসে আগে থেকে পয়সা দিয়ে লোক ঠিক করে রাস্তায় অ্যাক্সিডেন্টের চেষ্টাও ক্যারোলিনা মানে মাইকেল করেছিল। সেদিন রাতে তোমাদের অনুসরণ করে আমি আর ক্যারোলিনাই ওই ঘরে ঢুকেছিলাম। ক্যারোলিনা সেদিন তোমাদের মেরেই ফেলতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিয়ে তোমাদের বেঁধে ফেলে রাখতে চেয়েছিলাম। তোমায় বাঁধার সময় তোমার পকেটে যে ছুরি আছে টের পেয়েছিলাম, কিন্তু ছুরিটার কথা ক্যারোলিনাকে জানাইনি। আসার সময় ইচ্ছে করে টর্চটা ফেলে রেখে এসেছিলাম। আমি জানতাম তোমরা দুজনে ঠিক দড়ির বাঁধন কেটে বেরিয়ে আসতে পারবে। ক্যারোলিনাকে ঘরে রেখে আমি আবার ফিরে গিয়েছিলাম দরজাটা খুলে দেবার জন্য, কিন্তু উল্টো দিকের বারান্দায় আমি রানীকে দেখতে পেয়েছিলাম। তখনই বুঝেছিলাম তোমাদের উদ্ধার করার জন্যই ও লুকিয়ে আছে, তাই আবার ফিরে এসেছিলাম। অত সে জিজ্ঞেস করল, দিল্লির হোটেলের ঘটনাটাও কি ক্যারোলিনা করেছিল? পিটার মাথা নিচু করে বলল, ওটা আমি করেছিলাম। কলকাতার স্টেশনে তোমার হাত ধরে বাঁচিয়েছিলাম বলে ক্যারোলিনা মানে মাইকেলের মনে সন্দেহ জেগেছিল, তাই ও আমায় পাঠিয়েছিল। তোমায় আঘাত করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সেদিন বাধ্য হয়ে করেছিলাম। কিন্তু সেদিন বুঝেছিলাম তুমি সাধারণ মেয়ে নাও। ক্যারাটের প্যাচে যেভাবে আমায় উল্টে ফেলেছিলে, তখনই বুঝে গেছিলাম আত্মরক্ষা করার ক্ষমতা তোমার আছে। সেদিন বাগানে গল্প করতে দেখে ক্যারোলিনা তোমাদের ঘরে ক্লোরোফর্ম স্প্রে করে এসেছিল, কিন্তু রাতে রানা মহেন্দ্র প্রতাপ অসুস্থ হয়ে পড়ায় মহলের অনেকেই জেগেছিল,
তাই তোমাদের ক্ষতি করার সুযোগ পাইনি। অতসী অবাক হয়ে শুনছিল, তারপর আপন মনেই বলল, শুধু সম্পত্তির লোভে ক্যারোলিনা এইভাবে একের পর এক আক্রমণ করে গেছে। পিটার বলল, এই রানা বংশের উপর ছোটবেলা থেকেই ওর আক্রোশ ছিল। ওর মুখেই শুনেছি ছোটবেলায় ও মা আর বোনের সাথে এই মহলে একবার এসেছিল, কিন্তু ওদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। তাই শুধু সম্পত্তি হাতানো নয়, এই বংশের সবাইকে খতম করে দেওয়ার ইচ্ছে ছিল। অতসী বলল, কিন্তু শুধু আমার উপরেই এত আক্রোশ কেন ছিল ওর? বারবার আমাকে মারার চেষ্টা করেছে। পিটার বলল, তার কারণ আমি। তোমার প্রতি আমার স্নেহ ও ভালো চোখে দেখত না, তাই তোমায় দেখলেই ও কেমন হিংস্র হয়ে যেত। আমরা আসামেও গিয়েছিলাম, কিন্তু এমন সময় রানী চৌবেজিকে নিয়ে ঢুকল। চৌবেজি ক্যারোলিনাকে দেখে অতসীর মতোই চমকে উঠলেন। তারপর নিজের মনেই বললেন, মাইকেল। অতসী বলল, ঠিকই ধরেছেন, ওই রানা পরিবারের উত্তরাধিকারী মাইকেল। চৌবেজি পিটারের দিকে তাকিয়ে বললেন, সেই জন্য ওকে আমি ঠিক মেলাতে পারছিলাম না। পিটার কিছু একটা বলতে গিয়েও রানীর দিকে তাকিয়ে চুপ করে গেল। অতসী দেখল রানী এক দৃষ্টিতে পিটারের দিকে তাকিয়ে আছে। যশবন্ত আর ভানু প্রতাপও মাইকেলের ঘরে ঢুকল এবং সবকিছু দেখে স্তব্ধ হয়ে গেল। তারপর যশবন্ত আস্তে আস্তে বলল, আমি আর ভানু বাবার ঘরে ছিলাম, কর্মচারীদের মুখে শুনে এলাম। এমন সময় বাইরে অনেকগুলো বুটের আওয়াজ শোনা গেল। অতসী দেখল পুলিশের সাথে দুজন স্ট্রেচার নিয়ে এসেছে। পুলিশ মৃতদেহ নিয়ে চলে যাবার পর যশবন্ত চৌবেজিকে জিজ্ঞেস করল, পুলিশকে কে ডাকল? এই মহলে এর আগে কোনোদিনও পুলিশ আসেনি। ভানু প্রতাপ বলল, কিন্তু ভাইয়া, উনি বিদেশি, আমাদের মহলে ওনার অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুলিশকে সব না জানালে পরে আমাদেরই বিপদে পড়তে হবে। অতসী প্রথম ভানুপ্রতাপকে কথা বলতে শুনল। খুব আস্তে আস্তে স্পষ্টভাবে কথাগুলো বলল। চৌবেজি পিটারের অন্য ঘরে শোবার ব্যবস্থা করে দিলেন। তারপর অতসী আর রানীর সাথে ওদের ঘর পর্যন্ত এসে থমকে দাঁড়ালেন। একটু ইতস্তত করে অতসীদের ঘরে ঢুকলেন। কিছু যেন একটা বলতে চান, অথচ বলতে পারছেন না। তারপর কিন্তু কিন্তু করে বললেন, তোমরা আমার সন্তানের মতো, তোমাদের কোনো ক্ষতি হোক আমি চাই না। তাই বলছি, বাড়ি ফিরে যাও, এই মহলে আর থেকো না। সম্পত্তির ভাগ যাতে তোমরা পাও, আমি রানা সাহেবের সাথে কথা বলে সেই ব্যবস্থা করে দেব। অতসী বলল, আমাদের সম্পত্তির কোনো লোভ নেই, কিন্তু এই মহলে যে রহস্য ঘনীভূত হয়েছে তার সমাধান হওয়ার পরেই আমি যাব। আমি একবার রানা মহেন্দ্র প্রতাপের সাথে কথা বলতে চাই, কিন্তু উনি পুরোপুরি সুস্থ না হলে কথা বলা যাবে না। তাই আমায় আর কয়েকটা দিন এখানে থাকতে দিন। এরপর অতসী গুপ্ত ঘরে যে ডায়েরিটা পেয়েছিল সেটা বের করে চৌবেজির হাতে দিয়ে বলল, রানা সাহেব যে মৃত্যুদূতের খোঁজ করতে বলেছিলেন তার হদিশ এই ডায়েরিতে আছে। এই ডায়েরিটা রানা সাহেবকে দিয়ে দেবেন, আমার নাম বলার দরকার নেই। ডায়েরিটা দেখে চৌবেজি ভীষণভাবে চমকে গেলেন। বললেন, এই ডায়েরিটা তুমি কোথায় পেলে? অতসী তখন চৌবেজিকে রাতের সে অভিযানের কথা সব খুলে বলল। সব শুনে চৌবেজি অস্থির হয়ে উঠলেন। অতসীকে বললেন, তোমরা জানো না কি ভীষণ বিপদের মধ্যে তোমরা রয়েছ। আজ মাইকেল শেষ হয়েছে, কাল আবার কার উপর মৃত্যু থাবা বসাবে কে জানে। রানা পরিবারের অভিশাপ জেগে উঠেছে। চৌবেজি আপন মনে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। অতসী আর রানী হতভম্বের মতো দরজার দিকে তাকিয়েছিল। রানী অতসীকে বলল, পিটার কিছু বলল মাইকেলের সম্বন্ধে? অতসী তখন সংক্ষেপে রানীকে সবকিছু বলল। রানী শুনে বলল, তুমি পাজলের ব্যাপারে পিটারকে জিজ্ঞেস করেছিলে? তোমার পকেটে পাজলটা কিভাবে এলো? ওটা কি মাইকেলে ঢুকিয়েছিল? অতসীর এতক্ষণে খেয়াল হলো, সত্যিই তো পাজলের কথাটা সে ভুলেই গেছিল। কাল সকালে পিটারের সাথে দেখা হলে জিজ্ঞেস করতে হবে। এমন সময় চৌবেজি আবার অতসীর ঘরে এলেন। তারপর বললেন, তুমি সেদিন ওই মহিলার ছবিটা ভালো করে দেখতে চেয়েছিলে, তাই আজ ওনার একটা ছবি আনলাম। এই ছবিটা দেখলে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে। চৌবেজি অতসীর হাতে একটা ছবি দিলেন। ছবিতে একজন সুন্দরী মহিলা চেয়ারে বসে আছেন। অতসী আর রানী ছবিটা দেখে চমকে উঠল। আশ্চর্য, কি ভীষণ মিল মুখের, সেই চোখ, সেই নাক। চৌবেজি আবার ছবিটা অতসীর কাছ থেকে নিয়ে নিলেন আর বললেন, এই ছবিটা তোমাদের কাছে থাকলে বিপদ আরও বাড়তে পারে, তাই আমি ছবিটা নিয়ে যাচ্ছি। আর এই ছবিটার কথা তোমরা কাউকে জানিও না। চৌবেজি ছবিটা নিয়ে চলে গেলেন। অতসী এখনো অবাক হয়ে বসে আছে, এও কি সম্ভব? রাতে কোনো রকমে একটু খেয়ে শুয়ে পড়ল অতসীরা। কিছুই ভালো লাগছে না। মণিলাল হসপিটালে, এখনও ডাক্তার পুরোপুরি ভরসা দিতে পারছে না। মহেন্দ্র প্রতাপ এখন অবশ্য অনেকটা সুস্থ, কিন্তু চৌবেজির দেওয়া ছবিটা দেখে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে অতসীর। কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না বুঝে উঠতে পারছিল না। অতসী এখনও বুঝতে পারছে না মাইকেলকে কে খুন করল।
পিটার তখন আসামে যাওয়ার ব্যাপারে কিছু বলতে গিয়েও চৌবেজিরা এসে যাওয়াতে থেমে গেল। তারপর চৌবেজি যখন বললেন পিটারকে মাইকেল বলে ঠিক মানতে পারছিলেন না, তখন পিটার কিছু একটা বলতে গিয়ে রানীর দিকে তাকিয়ে থেমে গেল। রানী বা তখন একদৃষ্টে পিটারের দিকে তাকিয়েছিল কেন? রানীকে বিশ্বাস করে কি তবে ভুল করছে অতসী? বিছানার থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো অতসী। হঠাৎ নিচে বাগানের দিকে চোখ যেতে সজাগ হলো অতসী। বাগানে চৌবেজি কার সঙ্গে যেন কথা বলছেন। এত রাতে এভাবে উনি কার সাথে কথা বলছেন? চৌবেজি এরপর ওই লোকটার সঙ্গে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। হঠাৎ অতসীর মনে হলো, আচ্ছা চৌবেজিকে বিশ্বাস করা যায় তো? তিনি হয়তো সবাইকে মেরে এই বিশাল সম্পত্তি আত্মসাৎ করতে চাইছেন। ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়েছিল অতসী। বিছানায় এসে শুয়ে পড়ল। সকালবেলায় রানীর ডাকে ঘুম ভাঙল। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে রেডি হয়ে নিল অতসী। আজ মণিলালকে দেখে এসে মহেন্দ্র প্রতাপের ঘরে যেতে হবে তাকে। উনি অতসীকে কিছু বলতে চান, তাই অতসীকে ডেকে পাঠিয়েছেন ওনার ঘরে। রানী নিজের ব্যাগের থেকে কি একটা বের করে গভীর মনোযোগ দিয়ে দেখছিল। অতসীকে দেখতে পেয়ে তাড়াতাড়ি ব্যাগে ঢুকিয়ে নিল। অতসী আর রানী চৌবেজির সাথে গাড়ি করে বেরিয়ে গেল। আজ অতসী অনেকক্ষণ মণিলালের বিছানার পাশে বসেছিল। এক দৃষ্টে তাকিয়েছিল মণিলালের দিকে। ঘুমাচ্ছিল মণিলাল, তাই অতসী আর মণিলালকে ডেকে বিরক্ত করেনি। দুপুরে খাওয়া দাওয়া করে অতসী আর রানী মহেন্দ্র প্রতাপের ঘরে গিয়ে দেখল বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছেন মহেন্দ্র প্রতাপ। অতসীদের দেখে একটু হাসলেন। অতসী তাকিয়ে দেখল ঘরে অতসীরা ছাড়া আর কেউ নেই, শুধু চৌবেজি মহেন্দ্র প্রতাপের পায়ের কাছে দাঁড়িয়ে আছেন। মহেন্দ্র প্রতাপ ইশারায় অতসীদের বসতে বললেন। অতসীরা বসার পর বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শুরু করলেন। যৌবনে মহেন্দ্র প্রতাপ ভীষণ উশৃঙ্খল আর উদ্ধত ছিলেন। অনেক পাপ করেছেন। আজ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে অনুশোচনায় দগ্ধ হচ্ছেন তিনি। অনেক জীবন ওনার জন্য নষ্ট হয়েছে। অতসীকে প্রথম দিন দেখেই ওনার একজনের কথা মনে পড়ে যায়। সে অতসীর মতোই শান্ত আর নম্র ছিল, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো তেজি ছিল। মহেন্দ্র প্রতাপের তখন 33 কি 34 বছর বয়স। এই মহলের পাশে এসে তাঁবু গাড়ল একদল বেদে বেদেনী। একদিন গাড়ি করে যাবার পথে প্রথম দেখেন মেয়েটিকে। কত আর বয়স হবে মেয়েটির? 22 কি 23 বছর। প্রথম দিন দেখে শরীরে যেন আগুন জ্বলে উঠেছিল, আর মনের সমস্ত কামনা বাসনাগুলো জেগে উঠেছিল মহেন্দ্র প্রতাপের। মেয়েটিকে পাবার জন্য পাগল হয়ে উঠেছিলেন। খোঁজ নিয়ে জানতে পারলেন মেয়েটি বিবাহিত। ওই দলেরই একজনকে মাস 2 হলো বিয়ে করেছে। মহেন্দ্র প্রতাপ একদিন অর্থের লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেন। রুখে দাঁড়িয়েছিল মেয়েটি, অপমান করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু অপমানিত হয়ে মহেন্দ্র প্রতাপের শরীরে জ্বলতে থাকা আগুনে যেন ঘৃতাহুতি হলো। একদিন রাতের অন্ধকারে লোক দিয়ে তুলে আনেন মেয়েটিকে। তারপর রাতের পর রাত মেয়েটির উপর নিজের শরীরের আর মনের খিদে মিটিয়েছেন। যখন মহেন্দ্র প্রতাপের মা সব জানতে পারলেন, তখন মেয়েটি সন্তান সম্ভবা। ছেলেকে সংসারী করার জন্য এক প্রকার জোর করে মেয়েটির সঙ্গে বিয়ে দেন মহেন্দ্র প্রতাপের। কিন্তু ততদিনে মেয়েটির প্রতি সমস্ত মোহ কেটে গেছিল। ঘরের আর 5টা আসবাবপত্রের মতো মেয়েটি এই রানাঘর প্যালেসে পড়ে রইল। এত কিছুর পরেও মেয়েটি এই মহলের সবার সঙ্গে বেশ মানিয়ে নিয়েছিল। সবার সাথে হেসে কথা বলতো। একমাত্র মহেন্দ্র প্রতাপকে দেখলেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। মেয়েটির একটা বড় গুণ ছিল, খুব সুন্দর কাঠের মূর্তি তৈরি করতে পারত। তারপর একটি ছেলে হয়, কিন্তু ছেলেটাকে দেখেই মহেন্দ্র প্রতাপের মনে সন্দেহ বাসা বাঁধে। বাচ্চাটার মুখের আদল বা শরীরের গঠনের সাথে এতটুকু মিল ছিল না রানা পরিবারের। এরপর মেয়েটিকে মহলের এক কোণে ছোট্ট একটা ঘরে থাকতে দেওয়া হয়। মেয়েটি সেখানেই ছেলেকে নিয়ে থাকতো, আর সময় পেলেই কাঠের পুতুল বানিয়ে সারা বাড়িতে সাজিয়ে রাখত। মহেন্দ্র প্রতাপের সন্দেহ আরও দৃঢ় হলো যখন একদিন ওর পুরনো স্বামীর সাথে ওকে কথা বলতে দেখল। এরপর একদিন বলদেবকেও ওর ঘর থেকে বেরিয়ে আসতে দেখেন। রাগে ঘৃণায় বলদেবকে মহল থেকে তাড়িয়ে দেন। কিন্তু তখন কেউই জানত না ওই সুন্দর মুখের পেছনে কি বিষাক্ত প্রতিহিংসা লুকিয়ে আছে। মহেন্দ্র প্রতাপ এরপর মেয়েটিকে একটা ঘরে বন্ধ করে রাখেন, আর বাচ্চাটিকেও মেরে ফেলার চেষ্টা করেন। কিন্তু চৌবেজি সেদিন বাচ্চাটিকে বাইরে হোস্টেলে পড়তে পাঠিয়ে দেন। শেষে একদিন মেয়েটিকে শেষ করে ফেলবেন মনে করে মহেন্দ্র প্রতাপ মেয়েটির ঘরে যান। মেয়েটিকে মারার জন্য ছুরি বের করতে পাগলের মতো হাসতে শুরু করে মেয়েটি। তারপর জানায় যে মেয়েটি সারা বাড়িতে যে কাঠের পুতুল সাজিয়েছে তার প্রত্যেকটার মধ্যে বিষ মাখানো সূচ আটকানো রয়েছে। এমনকি বলদেবও তার তৈরি বিষাক্ত খেলনা নিয়ে গেছে। এরপর শাড়ির আড়াল থেকে একটা কাঠের পুতুল বের করল। মহেন্দ্র প্রতাপ দেখলেন পুতুলটার থেকে সরু সূচের মতো বেরিয়ে আছে। মেয়েটি জানালো এই বিষ মাখানো সূচ কারোর শরীরে ফোটালে তার মৃত্যু অবধারিত,
আর এক মুহূর্ত অপেক্ষা না করে পুতুলটা কেড়ে নিয়ে বিষ মাখানো সূচটা মেয়েটার শরীরে ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়েটি। তারপরেও নিশ্চিন্ত হতে পারেনি মহেন্দ্র প্রতাপ। মেয়েটির মৃতদেহটা একটা চেয়ারের সঙ্গে বেঁধে ঘরেই ফেলে রেখে যান। চৌবেজির সাহায্যে সমস্ত বিষ মাখানো পুতুল আর ব্যবহৃত সমস্ত আসবাবপত্র ওই ঘরে রেখে দেন। যে ডায়েরিটা অতসীরা পেয়েছিল সেটি ওই মেয়েটির আলমারিতেই পাওয়া যায়। কোথায় কোথায় বিষাক্ত সূচ আটকানো পুতুল রয়েছে তার সমস্ত বিবরণ ওই ডায়েরিতে লিখে রেখেছিল মেয়েটি। এটাও লিখেছিল যে তার ছেলে গলায় একটা তাবিজ রয়েছে, এই তাবিজের মধ্যে বিষের প্রতিষেধক রাখা রয়েছে। এতক্ষণ কথা বলার জন্য প্রচণ্ড হাঁপাচ্ছিলেন মহেন্দ্র প্রতাপ। রানী বলল, আপনি সব জেনে শুনেও আমাদের অর্থাৎ এই রানা পরিবারের সমস্ত উত্তরাধিকারীদের ডেকে আনলেন এবং থাকতে দিলেন এমন ঘরে যে ঘরের আসবাবপত্র ওই বিষ মাখানো সূচ লাগানো রয়েছে। আপনি আমাদের মারার চেষ্টা করলেন কেন? আমরা তো আপনার এই সম্পত্তি দাবি করিনি। মহেন্দ্র প্রতাপ বলল, তোমাদের ঘরের আসবাবপত্রে সূচ লাগানো আছে ঠিকই, কিন্তু ওগুলো বিষাক্ত নয়। লাইব্রেরি ৯ নম্বর আলমারিতে আমি একটা লিস্ট করে রেখে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম যে বুদ্ধি, ধৈর্য, চতুরতার দিক থেকে উপযুক্ত সেই এই সম্পত্তির উত্তরাধিকারী হোক। অতসী বলল, কিন্তু ওই ডায়েরিতে? অতসীকে থামিয়ে চৌবেজি বললেন, ওই ডায়েরির প্রথমের যে পাতাগুলো ছেঁড়া রয়েছে সেই পাতাগুলোতে ওই মহিলা লিখে রেখেছিলেন, কিন্তু কেউ প্রথমের পাতাগুলো ছিঁড়ে পরের পাতাগুলোতে রানা সাহেবের সাজানো সূচের বিবরণ লিখে রেখেছে। এমনকি শেষের পাতাতেও একটা সূচ আটকে দিয়েছে, যাতে অতসীদের সব কিছু সত্যি মনে হয়। অতসী তখন সাবধানে পাজলটা বের করে মহেন্দ্র প্রতাপকে দেখিয়ে জিজ্ঞেস করল, এটাও কি বিষাক্ত? এই মহলে যেদিন এলাম সেই দিনই আমার পকেটে এটা আমি পাই। চৌবেজি সাবধানে অতসীর হাত থেকে পাজলটা নিয়ে ভালো করে দেখে বললেন, এটা বহুদিন আগে আমি বলদেবের হাতে দেখেছিলাম, সম্ভবত এটা বিষাক্ত। অতসী বলল, ডায়েরিটাতে পাওয়া লিস্টে এটার কথাও ছিল কিন্তু। মহেন্দ্র প্রতাপ বললেন যে এই জিনিসটা তোমার পকেটে রেখেছিল সেই এই লিস্টটা লিখেছে। তুমি যাতে বিশ্বাস করো সেই জন্যই অত্যন্ত চতুরতার সাথে সেই লিস্টটা তৈরি করেছে। সে আর কেউ নয়, সে আমারই সন্তান। এমন সময় দরজাটা সশব্দে খুলে গেল। মহেন্দ্র প্রতাপ দরজার দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠলেন। দরজায় ভানু প্রতাপ দাঁড়িয়ে। সাদা পাঞ্জাবিটার ডান কাতটা রক্তে লাল হয়ে গেছে। ভানু প্রতাপ টলতে টলতে এসে হুমড়ি খেয়ে পড়ে গেল। ভানু প্রতাপের ডান কাঁধের কাছে একটা ছুরি গাঁথা রয়েছে। অতসী ভানু প্রতাপের কাছে গিয়ে চমকে উঠল। এ যে সেই ছুরিটা যেটা অতসী সবসময় তার ব্যাগে রাখত, কিন্তু এটা ব্যাগ থেকে বের করল কে? চৌবেজি দৌড়ে বেরিয়ে গেলেন। রানী ভানু প্রতাপের নাকের কাছে হাত নিয়ে দেখল শ্বাস পড়ছে। রানী তাড়াতাড়ি রুমাল দিয়ে জায়গাটা বেঁধে ধরল। অতসী কি করবে ঠিক বুঝতে পারছিল না। মহেন্দ্র প্রতাপ বারবার জিজ্ঞেস করছেন, বেঁচে আছে তো? রানী অতসীকে রুমালটা চেপে ধরে রাখতে বলে উঠে দাঁড়ালো। মহেন্দ্র প্রতাপকে শান্ত করার জন্য তার কাছে গিয়ে জানালো ভানু প্রতাপ বেঁচে আছে। অতসী রুমাল দিয়ে জায়গাটা চেপে ধরে আছে আর মনে মনে একটা কথাই ভাবছে, ভানু প্রতাপ যেন বেঁচে যায়। কিছুক্ষণ বাদে চৌবেজি ডাক্তার নিয়ে ঘরে ঢুকলেন। ডাক্তারের পেছন পেছন যশবন্তও এসে ঢুকল। সবাই মিলে ধরাধরি করে ভানু প্রতাপকে সোফার উপর উপুর করে শুয়ে দিল। ডাক্তারবাবু খুব সাবধানে ছুরিটা বের করে জায়গাটাতে ওষুধ দিয়ে চেপে ধরলেন। যশবন্ত ছুরিটা রুমালে মুড়িয়ে সাবধানে রেখে বললেন, এই ধরনের ছুরি আগে তো দেখিনি এই বাড়িতে। কেউ কিছু বলার আগে অতসী বলল, ওই ছুরিটা আমার। যশবন্ত অবাক হয়ে অতসীর দিকে তাকিয়ে রইলেন। তারপর গম্ভীরভাবে চৌবেজিকে পুলিশ ডাকতে বললেন। যশবন্ত বললেন, এই ছুরিটা পুলিশকে দিয়ে সব কিছু জানানো দরকার। চৌবেজি একটু ইতস্তত করছিলেন। এমন সময় মহেন্দ্র প্রতাপ বললেন, আজ আর পুলিশ ডাকার কোনো প্রয়োজন নেই। ডাক্তারবাবু ভানু প্রতাপের ক্ষতস্থানে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন। তারপর একটা ইঞ্জেকশন দিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নেই। ছুরিটা যেই মেরে থাকুক ওকে আঘাত করার জন্যই মেরেছিল, প্রাণে মারার জন্য নয়। ভানু প্রতাপের আস্তে আস্তে জ্ঞান ফিরছিল। চৌবেজি, ডাক্তারবাবু আর যশবন্ত মিলে ধরাধরি করে ভানু প্রতাপকে তার ঘরে নিয়ে গেল। রানী আর অতসীও ওদের পেছন পেছন ভানু প্রতাপের ঘরে গেল। ভানু প্রতাপকে বিছানায় বাদিকে হেলান দিয়ে বসানো হলো। শরীর থেকে বেশ কিছুটা রক্ত বেরিয়ে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছিল। চুপ করে চোখ বুজে বসেছিল ভানু প্রতাপ। অতসী কাছে গিয়ে আস্তে করে বলল, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? যশবন্ত বিরক্ত হয়ে অতসীকে কিছু বলতে গেছিলেন, কিন্তু ভানু প্রতাপ হাত দেখিয়ে থামিয়ে দিল। তারপর অতসীর দিকে তাকিয়ে বলল, আপনি কি জিজ্ঞেস করতে চান বলুন। অতসী বলল, বুঝতেই পারছি আপনাকে আঘাতটা পেছন থেকে করা হয়েছিল, তবুও জিজ্ঞেস করছি, আপনি কি কাউকে দেখেছিলেন অথবা কিছু বুঝতে পেরেছিলেন? ভানু প্রতাপ বলল, আমি বাবুজি মানে মহেন্দ্র প্রতাপের ঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো পেছনে কেউ আসছে।
পেছন ফিরে দেখার আগে ডান কাঁধে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। আমি বেশ ভয় পেয়ে গেছিলাম, তাই আর সময় নষ্ট না করে দৌড়ে বাবুজির ঘরে ঢুকে পড়ি। তবে কেমন একটা ওষুধের গন্ধ পেয়েছিলাম। অতসী আর কোনো প্রশ্ন না করে চিন্তান্বিতভাবে বেরিয়ে এলো। অতসী নিজের ঘরে এসে বিছানায় দপ করে বসে পড়ল। রানীও অতসীর পেছন পেছন ঘরে এসে ঢুকল। রানী অতসীকে জিজ্ঞেস করল, আমি ছাড়া আর কে কে ছুটির কথা জানতো? ভালো করে মনে করে দেখো তো। অতসী ভালো করে ভেবে বলল, তুমি ছাড়া আর মণিলাল জানতো, কিন্তু সে তো হসপিটালে, এখনও খুবই অসুস্থ। আর রানী, তুমি তো সবসময় আমার সঙ্গেই ছিলে। রানী বলল, তুমি কিন্তু একজনকে বাদ দিলে, পিটার। সেও কিন্তু ওই অন্ধকার ঘরে তোমার পকেটে যে ছুরি ছিল সেটা টের পেয়েছিল, আর পিটার কিন্তু এখনও মহলেই আছে। অতসী জোরে মাথা নাড়িয়ে বলল, পিটার কিছুতেই হতে পারে না। রানী বলল, দিল্লিতে পিটারই কিন্তু তোমার মাথায় আঘাত করেছিল, এটা ভুলে যেও না। তবুও অতসী কিছুতেই মানতে পারছিল না। এমন সময় চৌবেজি অতসীদের ঘরে ঢুকলেন। চৌবেজি অতসীর দিকে তাকিয়ে বললেন, রানা সাহেব তোমাদের সবাইকে বাড়ি ফিরে যেতে বলেছেন। তিনি চান না আর কোনো দুর্ঘটনা ঘটুক। তাই আগামীকাল আর পরশু এই দুটো দিন তুমি সময় পাবে। এর মধ্যে যা খোঁজার খুঁজে নাও, কারণ পরশুর পরদিন সকালবেলাতেই গাড়ি করে তোমাদের দিল্লি পৌঁছে দিতে বলেছেন। আর ক্যারোলিনা ওরফে মাইকেলের মৃত্যু বিষ প্রয়োগেই হয়েছে। তার ঘাড়ের কাছে যে সূচ বেঁধানো ছিল তাতেই বিষ পাওয়া গেছে। পিটার আগামীকালই চলে যাবে। পরশুর ফ্লাইটে সে মেলবোর্ন ফিরে যাচ্ছে। চৌবেজি শুভরাত্রি জানিয়ে দরজা পর্যন্ত গিয়েও আবার ফিরে এসে একটা অদ্ভুত কথা বললেন, যাকে যা মনে হয় সে হয়তো তাই নয়। ঘুমন্ত মানুষও ঘুমের মধ্যে উঠে দাঁড়ায়। মায়ের আশীর্বাদ যার সঙ্গে রয়, মৃত্যুও তারে ছুতে নাহি পায়। তারপর একটু হেসে চলে গেলেন। অতসী আর রানী হাঁ করে চৌবেজির যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। অতসী মনে মনে বারবার কথাটা বলতে লাগলো। দুজনেই অল্প কিছু খেয়ে শুয়ে পড়ল। আজ দুজনের কারো চোখে ঘুম নেই, দুজনেই ভেবে চলেছে। হঠাৎ অতসী বিছানায় উঠে বসল। রানীকে ডেকে বলল, মনে হয় চৌবেজির ইঙ্গিতটা বুঝতে পেরেছি, কাল সকালেই আমাদের বেরোতে হবে। রানী কিছু বলতে গেলে অতসী তাকে থামিয়ে দিয়ে বলল, এখন শুয়ে পড়ো, কাল আমাদের অনেক কাজ আছে। দুজনেই আবার শুয়ে পড়ল। অতসী আর রানী আজ একটু তাড়াতাড়ি বেরোলো। হসপিটালে ভিজিটিং আওয়ার্স শুরু হবার আগেই মণিলালের কাছে যেতে হবে। কতগুলো প্রশ্ন করার আছে, একমাত্র মণিলালই দিতে পারবে সব প্রশ্নের উত্তর। তাই চৌবেজি আগে থেকেই হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পারমিশন নিয়ে রেখেছে। অতসীরা 9টার মধ্যে হসপিটালে পৌঁছে গেল। চৌবেজি কথা বলতে গেলেন। অতসীরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চৌবেজির সাথে মণিলালের কেবিনে ঢুকলো। কিন্তু এ কি, কেবিন ফাঁকা। অতসী দৌড়ে বাথরুমে গিয়ে দেখল ফাঁকা। অতসী বেডের কাছে এসে দেখল একটা খাম রাখা রয়েছে, খামের উপর অতসীর নাম লেখা। অতসী খামটা খুলে দেখল ভেতরে একটা চিঠি। অতসী চিঠিটা খুলে পড়তে শুরু করলো। অতসী, জীবনে কাউকে নিজের মনের কথা বলার সুযোগ আসবে ভাবিনি। ছোটবেলা থেকে নিজেকে অভিশপ্ত মনে হতো। মাকে চেষ্টা করে মনে করতে পারি না। যবে থেকে বুঝতে শিখেছি, নিজেকে হস্টেলের মধ্যে বন্দি রেখেছি। ছুটির সময় সবাই বাড়ি যেত, আমি একা থাকতাম হস্টেলের সুপারিনটেন্ডেন্টের কাছে। মাঝে মাঝে বাবা আসতেন দেখা করতে। হ্যাঁ, অনেক বড় বয়স পর্যন্ত চৌবেজিকে আমি বাবা বলে জানতাম। এই পৃথিবীতে একমাত্র উনি আমায় স্নেহ করতেন। রানা প্যালেসে আমি যখন প্রথম এলাম তখন আমার বয়স 16 কি 17 হবে। বাবা কিছুতেই আমায় মহলের ভেতর যেতে দিত না। উনি যত বারণ করতেন আমার কৌতূহল তত বাড়তে লাগলো। আমি মাঝে মাঝে লুকিয়ে মহলে চলে যেতাম, ঘুরে বেড়াতাম এঘর ওঘর। একদিন তসবির মহলে আমার মায়ের ছবি দেখে চমকে উঠলাম। আমার মুখের সাথে ভীষণ মিল। সেদিন রাতেই আমি বাবা মানে চৌবেজিকে চেপে ধরলাম। অনেক মান অভিমান অনুনয় বিনয়ের পর আমি জানতে পারলাম আমি রানা পরিবারের সন্তান। রানা মহেন্দ্র প্রতাপ আমার বাবা। একরাশ আনন্দ আর আশা নিয়ে আমি মহেন্দ্র প্রতাপের সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু সেদিন রক্তাক্ত শরীর আর মন নিয়ে চৌবেজির হাত ধরে আমি রানা প্যালেস ছাড়লাম। আমার জন্মদাতা মহেন্দ্র প্রতাপ আমাকে দেখেই একরাশ বিরক্তি আর ঘৃণা নিয়ে আমায় তিরস্কার করতে শুরু করলেন। আমি মহলে কেন এসেছি তার জবাব চাইলেন। আমিও সেদিন মাথা উঁচু করে বলেছিলাম, আমি রানা বংশের সন্তান, আমারও এই মহলে ঢোকার অধিকার আছে। রানা মহেন্দ্র প্রতাপ আমার কথা শুনে রাগে কাঁপতে কাঁপতে চাবুক নিয়ে এলেন। আমার মুখে পিঠে হাতে পায়ে চাবুকের পর চাবুক মেরেছিলেন। যতক্ষণ আমার জ্ঞান ছিল ওনার চাবুক থামেনি। আমি অজ্ঞান হয়ে যাবার পর চৌবেজি রানা মহেন্দ্র প্রতাপের হাতে পায়ে ধরে আমাকে নিয়ে আসেন মহল থেকে। তারপর আমি রানা প্যালেস ছেড়ে চলে আসি। একটু একটু করে তৈরি করি নিজেকে।
ক্যারাটে, শুটিং এসবই শিখেছিলাম প্রতিশোধ নেবার জন্য। আমার জীবনের তখন একটাই লক্ষ্য ছিল, প্রতিশোধ। বাইরে থেকে আমি একদম ভালো মানুষের মতো থাকলেও ভেতরের আগুনটাকে কখনোই নিভতে দিইনি। আস্তে আস্তে আমার পরিচিতি বাড়ল। সাঁতার, ক্যারাটে, শুটিংয়ে আমি পারদর্শী হয়ে উঠলাম। চৌবেজি রানা সাহেবের কাছে আমার সব খবরই দিতেন। বয়সের সাথে সাথে হয়তো রানা সাহেবের মনের পরিবর্তন ঘটেছিল। উনি একদিন চিঠি দিয়ে রানা প্যালেসে আমায় ডেকে পাঠালেন। আমি রানা প্যালেসে গিয়ে রানা সাহেবের কাছে একজন কর্মচারীর ছেলে হিসেবেই নিজেকে প্রকাশ করি। রানা সাহেব চেয়েছিলেন আমি যেন মহলেই থাকি, কিন্তু আমি রাজি হইনি। আমি আমার বাবা যাকে মনে করি সেই চৌবেজির সাথেই থাকতাম। মহলে আমি নতুন চাকরি পেলাম, আমারই জন্মদাতার পালিত পুত্রের দেহরক্ষী হিসেবে। ভাগ্যের কি পরিহাস! ভানুপ্রতাপ সম্পূর্ণ অন্য ধরনের মানুষ। ওর মতো সৎ উদার মানুষ আমি খুব কম দেখেছি। বাবার পর ভানুপ্রতাপের কাছে আমি ভালোবাসা পেলাম। নিজের ভাইয়ের মতোই ভালোবাসতো আমাকে। তারপর থেকে শুরু হলো আমার দুমুখী জীবন। একদিকে বিশ্বস্ত কর্মচারীর মতো সবসময় ভানুপ্রতাপকে রক্ষা করা, আর একদিকে মহলের আনাচে কানাচে আমার অতীতটাকে খুঁজে বেড়ানো। আস্তে আস্তে আমি সব জানতে পারলাম। যত আমার মায়ের সম্বন্ধে জানতে পারছি, ততই আমি ভেতরে ভেতরে হিংস্র হয়ে উঠছি। মহেন্দ্র প্রতাপকে মারার সব পরিকল্পনা যখন করা হয়ে গেছে, তখনই জানতে পারলাম রানা পরিবারের উত্তরাধিকারীরা আসছে সম্পত্তির হিসাব বুঝে নিতে। আমি মনে মনে খুশি হলাম। একেবারে রানা পরিবারকে ধ্বংস করে দিতে পারবো, সেই মতো প্রস্তুতি নিতে শুরু করলাম। অতসী প্রথমে না জেনেই তোমাকে মারার জন্য তোমার পকেটে বিষাক্ত পাজল রেখে দিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আর রানীর সাহায্যে তুমি বেঁচে গেলে। তুমি আমার সব হিসেব ওলট পালট করে দিলে। যত তোমার ঘনিষ্ঠ হচ্ছিলাম, ততই আমার ভেতরের আগুনটা নিভে যাচ্ছিল। কিন্তু একটা অসম্ভব স্বপ্ন কখনো সফল হতে পারে না। আমার জীবনের লক্ষ্য কখনো পরিবর্তন হতে পারে না। সেদিন অন্ধকারের মধ্যেও আমি ক্যারোলিনা আর মাইকেলকে চিনতে পেরেছিলাম। ক্যারোলিনা যখন তোমায় মাথায় আঘাত করলো, তখন সেই মুহূর্তেই আমি ওকে শেষ করে ফেলতে পারতাম, কিন্তু তোমার সান্নিধ্য পাওয়ার লোভে সেদিন ইচ্ছে করেই বন্দী হয়েছিলাম। পরে ক্যারোলিনা সম্বন্ধে খোঁজ নিয়ে জানতে পারি ও নারী নয়, পুরুষ। অবশ্য সন্দেহ আমার আগেই হয়েছিল। যখন জানলাম ক্যারোলিনাই আসল মাইকেল, তখনই ঠিক করে ফেললাম ওকে পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। সেদিন ওই ঘরে আলমারিতে ডায়েরিটা আমিই রেখেছিলাম। মহলে আসার পর প্রতিটা কোণা আমি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেছিলাম। আমার মা বেদেনি হলেও জায়গায় জায়গায় ঘুরে না বেরিয়ে একটা ছোট্ট ঘরের স্বপ্ন দেখেছিল। স্বামী সন্তানকে নিয়ে একটা সুখের সংসার চেয়েছিল। এই মহলে যে কদিন ছিল, তার মধ্যেই একটু একটু করে পড়তে আর লিখতে শিখেছিল। ওই ডায়েরিটার প্রতি পাতায় আমার মায়ের রক্তাক্ত ইতিহাস লেখা ছিল। আমার মায়ের প্রতি ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের কথা লেখা ছিল। আমি যখন লেখাগুলো পড়তাম, তখন আমার সারা শরীরে আগুন জ্বলে যেত। রাগে যন্ত্রণায় আমি পাগল হয়ে যেতাম। ওই ডায়েরি পড়েই আমি জানতে পারি আমার গলায় বাঁধা তাবিজের কথা। নিজেকে সবার চোখে নির্দোষ রাখার জন্য আমি ওই ঘর থেকে একটা বিষাক্ত সূচ নিজের হাতে ফোটাই। তারপর ওই তাবিজের ভেতর রাখা প্রতিষেধক ব্যবহার করি। এই হসপিটালে আসার দুদিনের মধ্যেই আমি প্রতিষেধকের কল্যাণে পুরো সুস্থ হয়ে উঠি, কিন্তু অসুস্থ হবার ভান করে বিছানায় শুয়ে থাকি। এতদিনে একটা কথা বুঝে গিয়েছিলাম, অর্থ দিয়ে সব কিছু করা যায়। তাই অর্থের লোভ দেখিয়ে আমি হসপিটালে ডাক্তার আর নার্সকে হাত করি। একদিন রাতের আধারে গিয়ে আমি মাইকেলকে খুন করি। পিটারকে আমি খুন করতে পারিনি, কারণ একজন নিরাপরাধ মানুষকে মারতে চাইনি। তাই ওকে অজ্ঞান করে চলে আসি। আমার হিংস্র বিষাক্ত রূপটা আমি তোমায় দেখাতে চাই না। তাই তোমার ব্যাগ থেকে তোমারই ছুরি দিয়ে আমি ভানুপ্রতাপকে আঘাত করি। আমি ভেবেছিলাম রানা মহেন্দ্র প্রতাপ এতে রেগে গিয়ে তোমায় পুলিশে ধরিয়ে দেবে। তাহলে একদিনের জন্য হলেও তুমি মহলের বাইরে পুলিশের হেফাজতে সুরক্ষিত থাকবে, সবার সন্দেহের ঊর্ধ্বে থাকবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। তোমায় পুলিশে দিল না মহেন্দ্র প্রতাপ। গতকালের ঘটনার পর আমি নিশ্চিত ছিলাম আজ তুমি আমার কাছে আসবে। আজ তোমরা যখন আমার চিঠি পড়বে, আমি ততক্ষণে রানা প্যালেসে পৌঁছে যাব। মহেন্দ্র প্রতাপের সঙ্গে আমার শেষ বোঝাপড়াটা সেরে নিতে হবে। ভালো থেকো, মণিলাল। অতসী চিঠির শেষ কয়েকটা লাইন জোরে জোরে পড়ল। চৌবেজি শুনে চমকে উঠলেন। তারপর অতসীকে বললেন, আমাদের এক্ষুনি কিছু করতে হবে। এইভাবে মণিলালকে আমি শেষ হয়ে যেতে দেব না। চৌবেজি অতসীর হাত দুটো ধরে বললেন, একমাত্র তুমিই পারো ওকে আটকাতে। তুমি এক্ষুনি মহলে ফিরে যাও। আমি থানায় চললাম, জানি না এতক্ষণে কোনো অঘটন ঘটে গেছে কিনা। এই কথা বলেই চৌবেজি উদ্ভ্রান্তের মতো বাইরে বেরিয়ে গেলেন। অতসী আর রানীও তাড়াতাড়ি মহলের দিকে রওনা দিল। অতসীরা মহলে ঢুকেই বুঝতে পারল কিছু একটা ঘটেছে। মহলের এক কর্মচারী দৌড়ে এসে জানালো রানা সাহেবের ঘরে সাংঘাতিক কাণ্ড। অতসী আর শেষটা শোনার অপেক্ষায় না থেকে সিঁড়ি দিয়ে ওপরের দিকে দৌড়ে গেল।
হাঁপাতে হাঁপাতে রানা সাহেবের ঘরে ঢুকে দেখল মণিলাল এক হাতে রানা সাহেবের গলা চেপে ধরে আছে, আর এক হাতে বিষাক্ত সূচ ধরা। রানা সাহেবের মুখ লাল হয়ে গেছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মণিলাল এক দৃষ্টে মহেন্দ্র প্রতাপের দিকে তাকিয়ে আছে। মণিলালের দু চোখে আজ শুধু ঘৃণা। এতদিনের জমে থাকা কষ্ট যন্ত্রণা দু চোখের মধ্যে দিয়ে ঘৃণার আগুন ছড়াচ্ছে। ঘরের একপাশে ভানুপ্রতাপ আর যশবন্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে। অতসী পা পা করে এগিয়ে গেল মণিলালের দিকে। আস্তে করে ধীর গলায় মণিলালের নাম ধরে ডাকল। অতসী গলা শুনেই মণিলালের হাত কিছুটা শিথিল হলো। অতসী এবার মণিলালের একদম সামনে গিয়ে দাঁড়ালো। মণিলালের চোখে চোখ রেখে বলল, মণিলাল, ঘৃণা দিয়ে কোনো কিছু লাভ করা যায় না। রানা সাহেব আর কতদিনই বা বাঁচবেন, কিন্তু তোমার সামনে গোটা জীবন পড়ে রয়েছে। এভাবে নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করে দিও না। ভুলে যাও তোমার অতীত, ভুলে যাও এই রানা পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক আছে। নতুন করে নতুন সম্পর্কের কথা ভাবো। যে ছোট্ট সংসারের স্বপ্ন তোমার মা দেখেছিলেন, পারবে না আমার সাথে সেই রকম ছোট্ট একটা সংসার বাঁধতে? অতসী তার একটা হাত এগিয়ে দিল মণিলালের দিকে। মণিলাল আস্তে আস্তে রানা সাহেবের গলা ছেড়ে দিয়ে অতসীর দিকে হাতটা বাড়িয়ে দিল। রানা সাহেব এতক্ষণে একটু দম নিলেন, তারপর মণিলালকে সজোরে একটা লাথি মারলেন। আচমকা আঘাতে মণিলাল ছিটকে পড়ল। রানা সাহেব মণিলালের দিকে তাকিয়ে একরাশ ঘৃণা নিয়ে বললেন, ও বেদেনির ছেলে, রানা বংশের রক্ত ওর শরীরে নেই। ওর সারা শরীরে বইছে হিংস্র নীচ বেদেনির রক্ত। কেউ কিছু বোঝার আগেই মণিলাল ছুটে গিয়ে বিষাক্ত সূচটা রানা সাহেবের গলায় গেঁথে দিল। রানা সাহেব ওক করে একটা শব্দ করে বিছানায় এলিয়ে পড়লেন। মণিলাল চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমি বেদেনির সন্তান, আমি শুধু আমার বেদেনি মায়ের সন্তান। তারপর পকেট থেকে আরও একটা সূচ বের করে নিজের হাতে বসিয়ে দিল। অতসী চিৎকার করে উঠল। দৌড়ে গিয়ে মণিলালের গলায় হাতে হাতরে তাবিজটা খুঁজতে লাগলো। আস্তে আস্তে মাটিতে ঢলে পড়ল মণিলাল। অতসী মণিলালের মাথাটা নিজের কোলে নিয়ে মাটিতে বসে পড়ল। মণিলাল অতসীর হাতটা ধরে একটু হেসে বলল, তাবিজ খুঁজে আর কোনো লাভ নেই। ওতে যে ওষুধ ছিল আগের বারই তা ব্যবহার করা হয়ে গেছে। পারলাম না ছোট্ট। শেষ করতে পারল না কথাটা। শেষবারের মতো চোখ বুঝল মণিলাল। অতসীর দু চোখ দিয়ে জলের ফোঁটা গাল বেয়ে মণিলালের কপালে পড়ল। চৌবেজি হন্তদন্ত হয়ে পুলিশ নিয়ে ঘরে ঢুকলেন। তারপর মণিলালকে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। মণিলালের পাশে বসে পরম স্নেহে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুমি ঘুমাও মণিলাল। তোমার ঘৃণা, তোমার যন্ত্রণা কোনোদিন তোমায় শান্তিতে ঘুমোতে দেয়নি। আজ তোমার সব কষ্ট, সব যন্ত্রণার অবসান হলো। আজ তুমি নিশ্চিন্তে ঘুমাও। কান্নায় ভেঙে পড়লেন চৌবেজি। আরও একটা জীবনে রানা পরিবারে ঘৃণার বলি হলো। পুলিশ দুজনের প্রাণহীন দেহই তুলে নিয়ে গেল। অতসী চোখের জল মুছে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর চৌবেজিকে বলল, আমার যাওয়ার ব্যবস্থা করুন। আমি আর এক মুহূর্ত এই অভিশপ্ত মহলে থাকতে চাই না। অতসী ধীরে ধীরে নিজের ঘরে এলো। নিজের জামা কাপড় কোনো রকমে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। রানীও নিজের সব কিছু গুছিয়ে নিচ্ছিল। এমন সময় পিটার এসে ঘরে ঢুকলো। অতসীর দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলল, যাবার আগে তোমার সাথে দেখা করতে এলাম। একটা কথা তোমায় জানানো হয়নি, যদিও এখন এসব কথা বলার সময় নয়, আর তুমিও শোনার মতো অবস্থায় নেই। তবুও বলি, তোমার সাথে যে রয়েছে সে রানী নয়। রানীকে মাইকেল আসামি হত্যা করার চেষ্টা করেছিল। জানি না সে বেঁচে আছে কি না। মাইকেল ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। মণিলালের মৃত্যুতে অতসী একেবারে ভেঙে পড়েছিল। তারপর রানীর সম্বন্ধে শুনে অতসী আর সহ্য করতে পারল না। চিৎকার করে বলল, তুমিও আমায় ঠকালে। তুমি যদি রানী নাই হও তাহলে কে তুমি? রানী ম্লান হেসে বলল, আমি ক্রাইম রিপোর্টার বিদিশা বাসু। সজল রায় মানে তোমার সজল কাকু তোমার সাহায্যের জন্য আমায় পাঠিয়েছেন। তুমি যেদিন সজল রায়কে ফোন করেছিলে সেদিনই উনি খোঁজ নিয়ে জানতে পারেন রানীকে কেউ হত্যার চেষ্টা করেছে। রানী গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়। তখন সজল রায় আমার সাথে যোগাযোগ করেন এবং রানী সম্পর্কিত যাবতীয় তথ্য আমাকে দেন। তিনি আমাকে রানী সেজে প্যালেসে যেতে বলেন এবং বারবার তোমার খেয়াল রাখতে বলেন। প্রথম দিকে না জানলেও শেষের দিকে চৌবেজি জানতে পেরেছিলেন আমার আসল পরিচয়, কিন্তু তোমার কথা ভেবেই হয়তো আমার পরিচয় গোপন রেখেছিলেন। উনি বলেছিলেন যখন সম্পত্তি ভাগ হবে তখন উনি আমার আসল পরিচয় প্রকাশ করবেন, তার আগে নয়। এই কদিনে আমি সত্যি তোমাকে বোনের মতো ভালোবেসে ফেলেছি। মণিলালের সাথে তোমার সম্পর্ক গড়ে ওঠার আগেই শেষ হয়ে গেল, কিন্তু আমার সাথে তোমার যে বোনের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে সেটাকে আমি চিরদিনের জন্য এইভাবে ধরে রাখতে চাই। এই বলে রানী ওরফে বিদিশা অতসীকে জড়িয়ে ধরল। অতসীও বিদিশাকে জড়িয়ে ধরল।
কিছু না পাওয়ার যন্ত্রণা বুকে নিয়ে কিছু পাওয়ার আনন্দে মন ভরে অতসী বিদিশার হাত ধরে রানা মহল থেকে বেরিয়ে এলো। শেষবারের মতো পেছন ফিরে দেখে নিল অভিশপ্ত রানা মহলকে। তারপর দুজনে গাড়িতে উঠে রওনা দিল দিল্লির দিকে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।